শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী দীপান্বিতার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। মোহাম্মদপুর ইকবাল রোডের কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে প্রমিতি হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ইনসাইড আউট। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে, যেভাবে চালাবি চলবো আমি তোর হাতে, এ মরণ বারে বারে চাই, ও যেটুকু জানি তোকে মানি, যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো চলে যাই। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আচ্ছা, আমি বুঝি না, আমাদের কি আর কোনো কাজকর্ম নেই? এই ফ্যামিলি পলিটিক্স নিয়ে আমাদের সারা জীবন পড়ে থাকতে হবে? এভাবে বলে না আপা। দেখো, এই সংসারটাই হচ্ছে আসল। এই সংসারটা ঠিক থাকলে দেখবে যে বাকি জায়গাগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। হয়তো তোর কথাই ঠিক। অবশ্যই ঠিক। আর আমি বুঝতে পারি না, সংসারের কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে না মানুষ জানি কেমন কেমন করে। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। তো দুইটা বলদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথম বলদ বলতেছে, কিরে কাল রাতে তোদের বাড়িতে চোরটারে ধরলি না? কয় না। কয় কেন? কয় তবে ফিঙ্গার প্রিন্ট রাইখা দিছি। তাই? কোথায়? আমার গালে। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। একদিন না দেখে যদি এই দুই নয়ন তোরে, মনে হয় দেখি না যেন কত জনম ধরে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী দীপান্বিতা। অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অভিনয়ের মানুষ নিশ্চয়ই অভিনয় নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে, মস্তিষ্কে এবং বাস্তবে কিরকম ব্যস্ততা? এই মুহূর্তে আসলে এই কিছুদিন আগে আমি একটা চলচ্চিত্রের কাজ শেষ করলাম, তার পাশাপাশি এখন টিভি সিরিয়ালে কাজ করছি, সিঙ্গেল নাটকে কাজ করছি। এই তো একেবারে ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে জড়িয়ে গেছেন। প্রথমে মঞ্চ, টেলিভিশনে কাজ দিয়ে শুরু, তারপর মঞ্চ, তারপর চলচ্চিত্র, অনেকগুলো মাধ্যমে কাজ করেছেন। কোন মাধ্যমে বেশি ভালো লাগে? খুব কঠিন প্রশ্ন।
আমি যদি বলি থিয়েটারের অন্য রকম একটা অনুভূতি, এটা একদম হিউম্যান ইন্টারাকশন ফ্রন্ট টু ফ্রন্ট, এটার মানে ভালো লাগাটা ভিন্ন, ওটা আমার স্কুল, ওটা আমার শিক্ষার জায়গা। আর যদি বলেন যে নেশার মতন যেখান থেকে বের হওয়া খুব কঠিন, ডেফিনেটলি ক্যামেরা। টেলিভিশন ক্যামেরা না চলচ্চিত্রের ক্যামেরা? দুটোই। দুটোই, তার মানে আসলে বলা যায় যে কোনোটাকেই খুব বেশি আলাদা করা যাচ্ছে না, সবগুলোই সত্তার সাথে আছে। আপনি তো একেবারে ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে আছেন, একেবারেই ছোটবেলা, স্কুল থেকে, সেই গল্পটা যদি একটু বলতেন। আসলে আমি খুব দুষ্টু ছিলাম, আর আমার মামা, চাচাতো ভাইরা সবাই থিয়েটারের সঙ্গে সংযুক্ত ছিল। তো তখন আমি ক্লাস 6-এ পড়ি, বিটিভিতে একজন প্রডিউসার আলাউদ্দিন আলী ওনার নাম, উনি একজন শিশু শিল্পী খুঁজছিল যে খুব চটপটে, সময়টা খুব অল্প ছিল, যে একদিনের মধ্যে রিহার্সাল করে সেন্ট্রাল কাস্ট ছিল ওটা আমার এই মুহূর্তে নাটকটির নাম মনে পড়ছে না, যে একটি মেয়ে দরকার, বাচ্চা মেয়ে দরকার। তো তখন আমার চাচাতো ভাই, তিনি নাট্যকেন্দ্র করতেন, বললো আমার বোন আছে। আমার মাকে কনভিন্স করে বলে ও তো কোনো দিন এটা করেনি। তো আমার ভাই বলছে আমার কেন জানি মনে হচ্ছে যে ও পারবে। আমাকে নিয়ে যাওয়া হলো, এবং এরপর থেকে আসলে আমার অভিনয়ের ভালোবাসা শুরু। আমি তখন বুঝতেও পারছি না যে আমি কী করছি, আমাকে শুধু বলা হচ্ছে তোমাকে বকা দিবে, তুমি কাঁদবে, তোমাকে হাসির কথা বলা হবে, তুমি হাসবে। আমি দেখলাম এটা তো খুব মজা, এটা আমার কাছে হার্ড টাস্ক মনে হয়নি। এটা যে ক্যামেরার সামনে আমি কথা বলছি, এটাও না আমি বুঝতে পারিনি, মানে পুরোটাই খেলার ছলে শুরু। তো বাড়ি যখন ফিরলাম, বাড়ি ফেরার পর থেকে ওই যে মাথায় ঢুকে গেছে, আমি ওটা আর কখনো বের করতে পারিনি, ওই মজা পাওয়াটা, আনন্দ পাওয়াটা। একেবারে ছোটবেলায় যখন চরিত্রটা পরবর্তীতে টেলিভিশনে দেখেছিলেন, কেমন লেগেছিল? দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস ফিলিং, কারণ যখন পুরো বাড়ির বিল্ডিংয়ের ভাড়াটিয়ারা অন্যরা বলছে এই তোমাকে তো টিভিতে দেখা গিয়েছে, যদি আমি অনেস্ট অপিনিয়ন দিই, এটা খুবই ভালো লাগে যে একসঙ্গে অনেকগুলো মানুষ আমাকে দেখেছে, স্কুলে যাওয়ার পরে আমি প্রায়োরিটি পাচ্ছি, এটা অবশ্যই খুবই ভালো লেগেছে। বন্ধুরা সবাই মিলে একেবারে ঘিরে ধরেছে, কিভাবে করলি। এই যে ছোটবেলায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন, সেই সময়ের অনুভূতি আর এখন যখন দাঁড়ান, পরিবর্তনটা কোথায় মনে হয়? এখনের পরিবর্তন আর তখনের পরিবর্তনটা হচ্ছে, এখন আমার প্রস্তুতি থাকে, এখন এটা আমি বুঝি যে ইটস এ সিরিয়াস জব, এটা আমার কাজ, এখন আর এটা আমার জন্য খেলা বা আনন্দের বিষয় না, তখন তো প্রস্তুতি থাকতো না। টেলিভিশন দিয়ে তো শুরু, পরবর্তীতে মঞ্চে যে জড়িয়ে গেলেন দেশ থিয়েটারের সাথে, সেটার সাথে এখনো আছেন, কিভাবে সেই গল্পটা যদি একটু বলেন। আসলে আমি প্রথমে দেশ নাটকে জড়িত ছিলাম না, আমি যখন ক্লাস 8-এ উঠেছি যখন আমার এই অভিনয়, এরপর থেকে ক্লাস 6-এর পর থেকে আমি রেগুলার বিটিভি শিশু শিল্পী তালিকায় চলে গেলাম। তখন আমাকে ওখানে একজন সিনিয়র অভিনেতা জামালউদ্দিন হোসেন, উনি বললো যে তুমি যেহেতু অভিনয় করতে চাচ্ছ, তোমাকে শিখতে হবে, তাহলে এটা সিরিয়াসলি নাও। প্রথমে আমি আসলে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলে ছিলাম, কিন্তু এরপরে যখন আমাকে আসলে ম্যাট্রিক দিতে হয়েছে, ইন্টারমিডিয়েট দিতে হয়েছে, তখন একটা গ্যাপ নিয়েছিলাম লম্বা সময়। এর মধ্যে আঙ্কেল আমেরিকাতেও চলে গেলেন জামাল স্যার। দেন হচ্ছে আসলে আমার দেশ নাটক 2000 থেকে শুরু, এখনো অবধি। এখনো নিয়মিত মঞ্চে কাজ করা হচ্ছে? পারফরমেন্স করা হচ্ছে না, কিন্তু ব্যাক দ্য স্কিন কাজ করা হচ্ছে। মঞ্চে পারফরমেন্স যখন করতেন একেবারে ছোটবেলায়, খুব বেশি ছোটবেলা, কিন্তু ক্লাস 8 দিয়ে শুরু, পারিবারিক উৎসাহ তো থাকা সেখানে মাস্ট। হ্যাঁ, তার বেশি উৎসাহ সম্ভবই না। আমার মা, উনি আমার আদর্শ, উনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাকে আমি বোঝাতে পেরেছিলাম, আমি শুধু তাকে কমিট করেছিলাম যে দেখো মা, আমি রেজাল্ট খারাপ করব না, এটার জন্যে আমি প্রত্যেকটায় তোমাকে একদম ফার্স্ট ক্যাটাগরি রেজাল্ট এনে দিব। আমি ওই প্রমিসটা রেখেছিলাম, মা আমাকে যে কারণে থিয়েটারে কাজ করার জন্য অ্যালাউ করেছিলেন। থিয়েটারে যখন কাজ করতেন মঞ্চে, অনেক কাজই তো করেছেন, এখন যদিও পারফরমেন্স করছেন না, কিন্তু সেই সময়ে যে পারফরমেন্সগুলো করেছেন, কোনোটা কি খুব বেশি দাগ কেটে গেছে যে এখনো মনে হয় ওই চরিত্রটা আবারও করলে ভালো লাগতো? দাগ কেটে গেছে। সেটা হচ্ছে আমি ক্লাস 8-এ থাকতে আমাকে নারী পক্ষ থেকে ডাকা হয়েছিল একটা সোলো পারফরমেন্সের জন্য, যেটা মঞ্চে ডিরেকশন দিয়েছিলেন, লিখেছিলেন শহীদুল আলম সাচ্চু। ওটা 25 মিনিটের একটা সোলো পারফরমেন্স ছিল। ওনারা প্রথমে খুব ভয় ছিল যে এতটুকু মেয়ে টানা 25 মিনিট, একটা মেয়ে আমি 3-4টি ক্যারেক্টারে আমি সোলো পারফরমেন্স করে গেছি, অ্যাসিড বার্ন্ট একটি ক্যারেক্টারের জন্য। দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি।
মেকআপ থেকে শুরু করে যে টোটাল টানা সময়টা আমাকে একদিকে মেকআপ লুকিয়ে রাখতে হয়েছে, যখন আমার অ্যাসিডদগ্ধ ক্যারেক্টারটি আমি খুলে ধরেছি তখন দর্শকের সামনে আর এক ধরনের, ওটা এখন আমার গায়ে পশম দাঁড়িয়ে যায়। ওটা যদি আমি এখন করতে পারতাম, আমার ধারণা এখন আমার যে অভিজ্ঞতা হয়েছে জীবনের, কাজের, আমি বোধহয় এখন আরও সুন্দর করে করতে পারতাম, এরকম লাগে। একেবারে বোধের জায়গায় স্পষ্ট হয়ে করা যেত। এরকম আরও কোনো কাজ যেটা মনে হয় যে যে ক্যারেক্টারটা আপনি বললেন যে অ্যাসিডদগ্ধ একজন নারীর চরিত্র, এই ধরনের কোনো ড্রিমি চরিত্র যে চাচ্ছেন কি যে এরকম একটা চরিত্র পেলে আবার করবেন? আমার যে চরিত্রে খুব অভিনয় করতে ইচ্ছা করে সেটা বোধহয় কোনোদিনও আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ সেই চরিত্রটি হুমায়ুন ফরিদি করে গিয়েছিলেন, আমার প্রিয় ফরিদি ভাই, সংসপ্তক নাটকে রমজান যে ক্যারেক্টারটি, তো সেটা তো আসলে আমি কখনো করতে পারবো না। মহিলা রমজান করা যেতে পারে। সেরকম যদি সম্ভব হতো আমি আসলে করতাম। তবে হ্যাঁ, অনেক চরিত্র করতে ইচ্ছা করে। আমার কাছে মনে হয় যে এরকম অনেক, এখন তো দিন পাল্টেছে, এখন কিন্তু মেয়েরা কিংবা নারীরা রিক্সাও চালায়। অবশ্যই আমি নিউজে দেখি, পত্রিকায় দেখি, আমার এই ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে ইচ্ছা করে সত্যি, যেটা আমি নই। রিক্সা চালানোর ক্যারেক্টার হোক বা আরও অনেক রকমের চ্যালেঞ্জিং কাজ মেয়েরা এখন করছে, আমার ওগুলো চরিত্র পোট্রে করতে ইচ্ছা করে খুবই। যেটা আপনি নন সেটা করতে পারাটা কিন্তু একটা সাকসেস, কারণ সেটা অনেক বেশি ভেতরে ধারণ করতে হবে। চলচ্চিত্রের কাজের সাথে জড়ানোর গল্পটা যদি একটু বলেন। চলচ্চিত্রের সাথে জড়ানোর গল্পটাও আসলে থিয়েটার থেকেই। আমি যখন থিয়েটারে পারফরমেন্স করতাম, আমাদের একটি প্রোডাকশন ছিল নিত্যপুরাণ। ওখানে আমাকে টোটালটা একদম পুরো প্রথম থেকে শেষ অবধি ফিজিক্যাল পারফরমেন্স করতে হতো, অ্যান্ড উইচ ওয়াজ ভেরি টাফ। আমি তো ভরতনাট্যম করা, যে কারণে আমাকে ওটা করতে দেওয়া হয়েছিল। তখন আমাদের যে বেলাল আহমেদ, উনি মারা গেছেন, আল্লাহ ওনার শান্তি, আত্মার শান্তি দিক, উনি আমাকে ওখান থেকে পিক করলেন, বললেন যে আমি এরপরে একটা চলচ্চিত্র বানাবো, তোমাকে নিয়ে তুমি কাজ করবে ওখানে। এটি একটি, আমি যে ক্যারেক্টারটা করেছিলাম অনিশ্চিত যাত্রা, সেটি একটি যৌনকর্মীর চরিত্র। ওখান থেকেই কিন্তু আমাকে উনি পিক করেছেন যে তোমার সাবলীলতা অভিনয় এবং এই বিষয়টা নিয়ে। তারপর ওনাকে আমার 1 বছর আমি ওনার সঙ্গে বসতাম আর বুঝতাম যে ফিল্ম থিয়েটারের মতন না, এখানে ডাবিংয়ের বিষয় আছে, এখানে খুব মেপে শট দিতে হয়। আমাকে 1 বছর শুধু উনি আমাকে এই টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়েছিলেন। এই তো এভাবেই যাত্রা শুরু। প্রথম চলচ্চিত্রের কাজটা যেটা, সেটার গল্পটা কেমন ছিল? আমি খুব নার্ভাস ছিলাম। আমাকে বেলাল ভাই একটি ছোট্ট টাস্ক দিয়েছিলেন, আমি ফিল্মে কাজ করছি, এটা তো আমার জন্য মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। বললো তোমাকে এত নার্ভাস হতে হবে না, তুমি শুধু একটা প্র্যাকটিস করো। ব্রিটিশ আমলে যৌনকর্মীদের স্যান্ডেল পরার অনুমতি ছিল না, তাদেরকে খালি পায়ে হাঁটতে হতো। তুমি ঘরে বাইরে খালি পায়ে হাঁটা শুরু করো। আমি সত্যি কাজটি করেছিলাম, এবং যখন আমি ওখানে গেছি উনি আসলে আমাকে বুঝতে দেননি, কারণ আমি এত বেশি নার্ভাস ছিলাম। কারণ ফিল্ম, আমি ভাবছি এটা তো ফিল্ম, আমার টেলিভিশনের অভিজ্ঞতা আছে, ইটস বিগার দ্যান লাইফ। তো উনি আমাকে বুঝতে দেননি, ওখানে নিয়ে বললো 2 দিন তুমি থাকো সেটে, খাও ঘোরো ফেরো। উনি সেট ওরকম করে রেখেছিলেন, যৌনকর্মীদের আস্থানা যেরকম হয় ওরকম করে। বললো তোমার আজকে শট নেই, কিন্তু তুমি কস্টিউমে থাকবে, তুমি এই চরিত্রটি, যেই চরিত্রটি তুমি সেরকম হয়ে থাকবে। সেদিন কিন্তু সত্যি প্রথম দিন আমার কোনো কাজ হয়নি, কিন্তু আমাকে ওই রকম হয়ে আমি সারা দিনটা ছিলাম। আমার জন্য এটা অনেক বড় লার্নিং, অনেক বড় লার্নিং। প্রথম চলচ্চিত্রে একেবারে চ্যালেঞ্জিং একটা চরিত্র, যৌনকর্মীর চরিত্র। কিছুদিন আগে যে চলচ্চিত্রটির কাজ শেষ করলেন, শুরুতেই বলেছিলেন, সেটার নাম কি? মুখ ও মুখোশ। পরিচালকের নাম গোলাম মোস্তফা শিমুল। এখানে আমি একজন বামপন্থী রাজনীতিবিদের চরিত্রে কাজ করেছি। অ্যান্ড দ্যাট কাইন্ড অফ, এই রাজনীতি করতে গিয়ে যে অনেকে ডেরেলড হয়ে যায়, ভুল মূল্যবোধের মধ্যে ঢুকে যায়, এবং হত্যা কিংবা আমার নীতিটাকে সঠিক রাখবার জন্য আমি ভাবছি যে সঠিক, কিন্তু আমি তো আসলে ইউজড হয়েছি। হ্যাঁ, তখন যে অস্ত্র হাতে তুলে নেওয়ার বিষয়টা হয়, যেটা আসলে শেষ অবধি গিয়ে মেয়েটা বুঝতে পারে যে এটা আমি অনেক বড় ভুল করেছি, ঠিক হয়নি, এরকম একটি চরিত্রের কাজ করেছি। বেশ, সবগুলো চরিত্রই শুনে মনে হচ্ছে যে একটু অন্য ধরনের এবং বেশ চ্যালেঞ্জিং। সবসময় কি ধরনের চ্যালেঞ্জিং কাজই করবেন, চিন্তায় কি আছে? হ্যাঁ, কারণ কঠিন না হলে ওটার মধ্যে কোনো আনন্দ নেই। শুধুমাত্র কঠিন না, এবং সেই সাথে সোসাইটিকে কোনো একটা মেসেজ দেয়া। ডেফিনেটলি।
চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন সব কিছু মিলিয়েই সামনে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে মনে কিংবা মস্তিষ্কে, সেটা কি? আমি অভিনয়টাই করে যেতে চাই, এটা আমি ভালোবাসি। আমার মাঝখানে অনেকে আমাকে বলছিল যে তুমি তো ভালো লেখো, তুমি তো ভালো এটা করো ওটা করো, তা আমি বললাম আমিও একটু বোধহয় চিন্তাভাবনা একটু দোলাচলের মধ্যে ছিল, কিন্তু আমি যখন আমার মনকে জিজ্ঞাসা করলাম আমি আসলে অভিনয়টাকেই ভালোবাসি, আমার পছন্দসই। এবং আপনি যেটা একটু আগে বললেন আমি এটার সাথে খুবই একমত, যে আমি সেই চরিত্রগুলো করতে চাই যেটা আসলে সোসাইটিতে এমন কিছু মেসেজ স্প্রেড করবে যেখান থেকে মেয়েদের কিংবা সমাজের আসলে একটা কোনো উপকার হবে বা একটা কোনো এডুকেশনের জায়গায় আমরা যেতে পারবো। এইরকম ভালো ভালো কিছু মেসেজ এবং ক্যারেক্টার নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার সামনে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হবে। আমরা আশা করছি আপনার কাছ থেকে আরও চ্যালেঞ্জিং এবং অনেক নতুন ধরনের চরিত্র পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।